প্রথমেই জানিয়ে দিব তারেক রহমান ও নেতৃত্বের দায়ে ড কামাল হোসেনের কঠোর প্রশ্নে অস্বস্তিতে রাজনীতি কঠোর মোড়। জানিয়ে দিব পদত্যাগের পরও সরকারি বাসায় থাকা নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ। অবশেষে তারেক রহমানের গাড়িতে হামলা দুর্বৃত্তকারীদের। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারিত হলেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারেক রহমান তেমনই একটি নাম। আর সেই নামের পাশে যখন সংবিধান রচনায় অগ্রণী ভূমিকা রাখা প্রবীণ রাজনীতিক ড কামাল হোসেনের কঠোর মূল্যায়ন যুক্ত হয়, তখন সেটি আর সাধারণ মন্তব্যে সীমাবদ্ধ থাকে না, বরং তার রূপ নেয় রাজনৈতিক নৈতিকতা ও নেতৃত্বের দায় নিয়ে বিস্তৃত আলোচনায়। সম্প্রতি এক বক্তব্যে ড কামাল হোসেন তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা, নেতৃত্বের ধরন এবং দায়িত্ববোধ নিয়ে যে কঠিন অবস্থান প্রকাশ করেছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। বিশ্লেষকদের মতে এটি কোনো আকস্মিক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে উঠে আসা একটি সুস্পষ্ট সতর্ক সংকেত। বক্তব্যের প্রেক্ষাপট, এই সময়ে কেন এমন কড়া অবস্থান? ড কামাল হোসেনের মন্তব্য এসেছে এমন এক পর্যায়ে যখন বিরোধী রাজনীতি নেতৃত্বের দুর্বলতা, দিক নির্দেশনার ঘাটতি এবং অতীতের দায় এড়িয়ে চলার অভিযোগে ক্রমেই প্রশ্নবিদ্ধ। এই বাস্তবতায় তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, একজন রাজনৈতিক নেতা কি কেবল নাম, পারিবারিক পরিচয় কিংবা দলীয় অবস্থানের সুবিধায় নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন? তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি কোনো বংশানুক্রমিক মালিকানা নয়, এটি জনগণের সঙ্গে একটি নৈতিক চুক্তি, আর সেই চুক্তি ভঙ্গ হলে ইতিহাস শেষ পর্যন্ত কাউকেই ছাড় দেয় না। তারেক রহমানকে ঘিরে দায়বদ্ধতার বিতর্ক। ড কামাল হোসেনের মতে তারেক রহমানের রাজনীতি দীর্ঘ সময় ধরে ব্যক্তি নির্ভরতা এবং কার্যকর নেতৃত্বের অনুপস্থিতিতে আটকে আছে। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার প্রবণতা দলীয় গণতন্ত্রকে দুর্বল করে এবং মাঠ পর্যায়ের রাজনীতিকে কার্যত স্থবির করে ফেলে। তার ভাষায়, যে নেতা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ রাখেন না, যিনি কর্মসূচির দায় নিজের কাঁধে নেন না, তাকে প্রকৃত নেতৃত্বের প্রতীক বলা কঠিন। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে রাজনৈতিক জবাবদিহির প্রশ্নটিকেই সামনে এনেছেন, যা বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে উপেক্ষিত। নিপীড়িত রাজনীতি বয়ানের প্রতি আপত্তি। ড কামাল হোসেন তার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপনের রাজনীতি। তারেক রহমানের রাজনৈতিক অবস্থান প্রায়ই নিপীড়ন ও বৈষম্যের শিকার হওয়ার বয়ানের মধ্য দিয়ে তুলে ধরা হয়। কিন্তু ড কামাল হোসেন প্রশ্ন রাখেন, ভুক্তভোগী হওয়ার দাবি কি সব ধরনের রাজনৈতিক ব্যর্থতার দায় এড়ানোর যুক্তি হতে পারে? তার মতে, কেউ যদি নিজেকে শুধু নির্যাতনের শিকার হিসেবে তুলে ধরে কিন্তু নিজের সিদ্ধান্ত, কৌশল বা ভুলের দায় স্বীকার না করে, তবে তা গণতান্ত্রিক রাজনীতির মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমালোচকদের মতে এটি বিরোধী রাজনীতির দীর্ঘদিনের আত্মরক্ষামূলক বয়ানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। ব্যক্তিকেন্দ্রিকতা বনাম দলীয় গণতন্ত্র। ড কামাল হোসেনের বক্তব্যের কেন্দ্রে ছিল দলীয় গণতন্ত্রের সংকট। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি একজন ব্যক্তিকে ঘিরে আবর্তিত হয়, তবে সেখানে মতের বৈচিত্র্য থাকে না, সিদ্ধান্ত গ্রহণ হয় একমুখী এবং শেষ পর্যন্ত দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলকে পরিবার বা ব্যক্তির একছত্র নিয়ন্ত্রণে রাখার সংস্কৃতি বাংলাদেশকে বারবার রাজনৈতিক সংকটে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কেবল একজন ব্যক্তিকে লক্ষ্য করে নয়, এটি সামগ্রিক রাজনৈতিক কাঠামোর প্রতি একটি মৌলিক সমালোচনা। সংবিধান ও আইনের শাসনের প্রশ্ন। সংবিধানের অন্যতম প্রণেতা হিসেবে ড কামাল হোসেন তার বক্তব্যে আইনের শাসনের প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, ক্ষমতাসীন হোক বা বিরোধী। তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা দেখানো জরুরি। আদালতের রায়কে একতরফাভাবে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করে। তার মতে, আইনের শাসন দুর্বল হলে শেষ পর্যন্ত বিরোধী রাজনীতিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নেতৃত্বের সাহস ও উপস্থিতি। ড কামাল হোসেনের সবচেয়ে তীব্র মন্তব্য আসে নেতৃত্বের সাহস প্রসঙ্গে। তিনি বলেন, প্রকৃত নেতা সেই যিনি কঠিন সময়ে সামনে থাকেন, ঝুঁকি নিতে ভয় পান না এবং জনগণের পাশে দাঁড়ান। পরোক্ষভাবে তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দূর থেকে নির্দেশনা দেওয়া নেতৃত্ব নয়, এটি রাজনৈতিক সুবিধাবাদের প্রকাশ। এই মন্তব্য দলীয় রাজনীতিতে নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।
রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা। ড কামাল হোসেন সতর্ক করে বলেন, এ ধরনের রাজনীতি চলতে থাকলে বিরোধী শক্তি আরও দুর্বল হবে এবং ক্ষমতার ভারসাম্য ভেঙে পড়বে। তার মতে, কার্যকর গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অনিবার্য, আর সেই দল গড়ে ওঠে দায়িত্বশীল ও উপস্থিত নেতৃত্বের মাধ্যমে। তারেক রহমানের রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যদি কৌশল কেবল প্রতিক্রিয়াশীল হয় এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির অভাব থাকে, তবে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। প্রতিক্রিয়া ও পাল্টা যুক্তি। ড কামাল হোসেনের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে পাল্টা প্রতিক্রিয়াও দেখা গেছে। তারেক রহমানপন্থী নেতারা এটিকে এক পেশা ও বাস্তবতা বিচ্ছিন্ন বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরে রাজনীতি করা বাস্তবসম্মত নয়। তবে বিশ্লেষকদের মতে এই যুক্তিগুলো ড কামাল হোসেনের মূল প্রশ্ন, দায়বদ্ধতা ও নেতৃত্ব, এর সরাসরি উত্তর দেয় না। মূল বিশ্লেষণ, ব্যক্তি নয়, ব্যবস্থার সংকট। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ড কামাল হোসেনের বক্তব্যকে শুধুমাত্র তারেক রহমান বিরোধী মন্তব্য হিসেবে দেখা উচিত নয়। এটি মূলত বাংলাদেশের রাজনীতির ব্যক্তিকেন্দ্রিক কাঠামোর বিরুদ্ধে একটি গভীর সমালোচনা। এই প্রেক্ষাপটে তারেক রহমান হয়ে ওঠেন একটি প্রতীক, একটি বৃহত্তর রাজনৈতিক সমস্যার প্রতিফলন। উপসংহার, অস্বস্তিকর প্রশ্নের মুখে রাজনীতি। ড কামাল হোসেনের কঠোর মন্তব্য বাংলাদেশের রাজনীতিকে একটি কঠিন কিন্তু জরুরি প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে। নেতৃত্ব কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, নাকি দায়িত্ব ও জবাবদিহির ফল? এই প্রশ্ন এড়িয়ে গেলে রাজনীতি চলতে পারে, কিন্তু গণতন্ত্র শক্ত ভিত পায় না। এখন দেখার বিষয়ে এই সমালোচনা কি আত্মসমালোচনার দ্বার খুলবে, নাকি আবারও তার রাজনৈতিক বাগবিতণ্ডায় হারিয়ে যাবে? একটি বিষয় নিশ্চিত, এই বক্তব্য রাজনৈতিক আরামের বলয় ভেঙে দিয়েছে, আর বর্তমান বাস্তবতায় সেটিই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন। উল্লেখ্য, আলোচিত বক্তব্যে ড কামাল হোসেন কোনো ব্যক্তিগত আক্রমণে যাননি, বরং রাজনৈতিক নীতি, নেতৃত্বের দায়িত্ব ও জবাবদিহির প্রশ্নেই তার সমালোচনা সীমাবদ্ধ রেখেছেন। পদত্যাগের পরও মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ২ মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও তিনি গত বছরই পদত্যাগের মাত্র ২০ দিন পর বাসা ছেড়ে দিয়েছেন বলে জানান। গত শুক্রবার ৩০ জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, সরকারি নিয়ম অনুযায়ী ২ মাস থাকা গেলেও পদত্যাগের ২০ দিন পরে গত বছরই বাসা ছেড়েছি, অথচ এটা নিয়েও মিডিয়া ট্রায়ালের শিকার হলাম। এনসিপি-এর মুখপাত্র আরও লেখেন, আমার পলিটিক্যাল আর্গুমেন্টের পাল্টা আর্গুমেন্ট দেন সৎসাহস থাকলে। আপনাদের দখলে মিডিয়া আছে বলেই রাজনৈতিক জবাবের বদলে ব্যক্তিগত আক্রমণ করাটা অত্যন্ত লজ্জাজনক এবং হীনমন্যতার পরিচয়। ওই পোস্টে বাসা ছেড়ে দেওয়া ও বাসায় থাকা আসবাবের একটা তালিকাও যুক্ত করেন সাবেক উপদেষ্টা। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ মাহফুজ। এতে উল্লেখ করা হয়, ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হেয়ার রোডে বাসার নিলয় ৬-এ গিয়ে জানা যায় তিনি এখনও বাসা ব্যবহার করছেন। তার বাসায় দায়িত্বরত এক কর্মচারী বলেন, স্যার তো আছেন, বাসা ছাড়েননি।